দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম স্পিড নিবেদিত ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আজকের অতিথি নীলুফার চৌধুরী মনি। আপনি একটি কথা বলতে বোধহয় ভুলে গেছেন। আপনি বিএনপির যে এমপি ভালুকার, তাকে শোকজ করেছে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং দল থেকে তাকে নোটিশ করা হয়েছে এবং তার এলাকায় কোনো সমস্যা নেই, সব কিছু। উনি বলছেন যে তার কোনো এটা সমস্যা নেই। আপনি কি আমাকে বলতে পারেন যে তাকে কেন শোকজ করতে হলো? একজন এমপি, আপনি তো বলতে চাচ্ছিলেন অনেক ব্যবস্থা নেয়, আমরা দেখাতেও পারি, কারণ কি? দেখেন, এটা তো একটা ব্যবস্থা নেওয়ার মতোই। জি, অনেক ব্যবস্থা বিএনপি যে দেখেন কোন দল তার দলের এমপিকে শোকজ করে, এটা একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব। বিএনপির কাছে হয়তো বা এমন কোনো নিউজ আছে যেটা আমি জানি না, সেই নিউজের কারণে তাকে শোকজ করতে পারে। তো সে শোকজের জবাব দিলেই আমরা বুঝতে পারবো যে কি কারণে। আমি তো আপনাকে একটু অন্যভাবে বলতে চাই। 2024 সালের গণ অভ্যুত্থানের পর 5ই আগস্ট ভালুকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল ফখরুদ্দিন আহমেদের বিরুদ্ধে। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাকে বিএনপিতে ফিরে তিনি আবার সংসদ সদস্য হন। আমি স্পেসিফিক করতে চাই, আপনার কাছে স্পষ্ট জবাব আমি চাই। স্পেসিফিকই জবাব তাকে দিতে চাই। দল থেকে বহিষ্কার করা হয়েছিল 2024 সালের গণঅভ্যুত্থানের পরে তার চাঁদাবাজির জন্য। তাকে কেন বিএনপি ফিরিয়ে এনে আবার এমপি বানালো? এখানে আপনি কোন জায়গাটা ব্যাখ্যা দেবেন? তাকে এই নির্বাচনের আগে বহিষ্কার করা হলো, না, নির্বাচনের আগে আবার ফিরিয়ে আনলো, আবার আপনারা শোকজ করছেন, কেমন আমি কথা? বলি আপনাকে, প্রত্যেকটা মানুষকে 2বার 3বার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। ক্ষমা তো একটা মানুষকে শুধরানোর জন্য একটা বড় জায়গা। এখন আপনার ভেতরে কি আছে, কোন রহস্য আছে, আপনি ছাড়া কিন্তু, গড ছাড়া মানুষ কিন্তু জানার কথা না, আমার জানার কথা না। ঠিক তেমনি আমার কি এমন আছে আপনারও জানার কথা না। সো সে যখন ক্ষমা চেয়েছে বারবার, তখন সে ওই এলাকার মোটামুটি জনপ্রিয়। তো ওইখানে প্রত্যেকটা জায়গায় বিএনপির রিপোর্ট আছে, জরিপ আছে যে কাকে দিলে ভালো হয়। সেখানে সে ক্ষমা চেয়েছে। তার কিন্তু প্রাথমিক সদস্যপদ পর্যন্ত স্থগিত ছিল, বাতিল ছিল। পরে ক্ষমা চাওয়ার পরে তার যে একটা বার তাকে ক্ষমা করে দেওয়া হোক, সেই ক্ষমা চাওয়ার পরে তাকে প্রাথমিক সদস্যপদটা ফিরিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিক সদস্যপদ, এটা ছাড়া কিন্তু অন্য কোনো এমপিও মনোনয়ন দেওয়া হলো। বলি, এমপির মনোনয়নটা কিন্তু একদম ভিন্নতর একটা জায়গা। এমপির মনোনয়নে ওই যে আপনাকে বললাম যে এলাকা জরিপ, এলাকার হিসাব নিকাশ, বিভিন্নভাবে সেই জায়গায় হয়তো বা তাকে ছুঁয়ে যায় এরকম হয়তো মনে করেছিল যে এরকম কেউ নাই। তার মধ্যে এতদিন পরে নির্বাচনে বর্তমান সরকার রিস্ক নিতে চায় নাই যে কাকে দিলে আসলে কত সিট পাবে, এটা তো আসলে না পাওয়া পর্যন্ত বলা যায় না। মানে চাঁদাবাজি হোক আর যাই হোক, চাঁদাবাজি তো তাকে ক্ষমা করে দেওয়া, সে ক্ষমা চেয়েছে। মানে ক্ষমা চাইলে তো চাঁদাবাজ মুক্ত হয়ে যায় না। আমি ক্ষমা চাইলাম, আমি কি চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে গেলাম? গেছে কি আদৌ কি গেছেও নি? আমি একদমই মুক্তের কথা বলছি না। আমি আমার কৃতকর্মের জন্য প্রাইমারি ভাবে আপনার কাছে ক্ষমা চাইলাম, ঠিক আছে? তো একটা দল তো প্যারেন্টসের মতো, দল দেশও তো পারলে ফাঁসি হয়ে যাওয়ার লোকরে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে না, তাকে যাবজ্জীবন হয়ে যাওয়ার লোককে ক্ষমা করতে পারে না। সর্বোচ্চ জায়গায় যদি ক্ষমা থাকে, তাহলে দল করার জন্য, দলে একবারের জন্য ক্ষমা চাইলে ক্ষমা তো দিতেই পারে। যখন তাকে মনে হয়েছে, আমি বলি, যখন মনে হয়েছে যে সে ক্ষমা চেয়ে হয়তোবা যা করেছিল, যে কারণে ক্ষমা চেয়েছিল, সেটা আবারও হতে পারে বিধায় তাকে শোকজ করেছে। হয়েছে কনফার্ম জানলে তাকে বহিষ্কার করতো। মানে এখন তদন্ত হবে, এই তো তদন্ত হবে। তো উনি আগে শোকজের জবাব দিবে, ইতিমধ্যে তার জন্য তদন্ত হয়তো অব্যাহত আছে, হবে, সেটা আমরা দেখব। আমার প্রশ্নটা ওইখানে না ভাই, আমি আপনাকে এখন প্রশ্ন করছি, বিএনপি হলো সেই দল যে দলে একজন এমপিও কিন্তু তার শোকজ থেকে রক্ষা পায় না। তো এইটা কিন্তু অন্য দলে, ধরেন আওয়ামী লীগ ছিল অনেক দিন জবরদস্তি করে, সেখানে কত এমপি কত অপরাধ করেছে, একদম গুলি করে মায়ের পেটের বাচ্চাকে গুলি করেছে পর্যন্ত, পেটের ভেতরে, তারপরেও কিন্তু তার কিছুই হয় নাই, তার কিন্তু এমপিশিপ যায় নাই। ক্লিয়ার? আমি ওই কথাটা বলছি, বিএনপি হলো সেই দল যে দল তাহলে ফখরুদ্দিনের কি ভালো হবে? ফখরুদ্দিন আহমেদরা কি ভালো হবে কি মনে হয় আপনার? আমি আল্লাহর একজন বান্দা হিসেবে বলতে পারি, আমি আশা করতে পারি, কিন্তু না হলে কিছু করার নেই। আচ্ছা, তো আপনি মানে শেখ হাসিনা সংক্রান্ত আপনার কথা আছে, আমি সেটা আসবো। তবে শেখ হাসিনা দেশে ফিরছে, এই খবর তো এখন চাউর। কেউ বলে বেনাপোল দিয়ে ফিরবেন, কেউ বলে
অন্য কোনো জায়গা দিয়ে ফিরবেন, এই যে আমরা রয়টার্সের সাক্ষাৎকারে তিনি বলেছেন। এখন যে জিনিসটা হলো, আপনি বলেছেন ক্যান্টনমেন্ট না চাইলে শেখ হাসিনাকে সরানো যেত না, তাহলে এখন কে চাইলে? আমরা ভিডিওটা দেখি না, অল্প একদম স্লাইড। ক্যান্টনমেন্ট না চাইলে, সেনাবাহিনী না চাইলে শেখ হাসিনাকে ফেরানো যেত না, এই ভিডিওটাকে আছে আমরা আপনার কাছে? 1 সেকেন্ড দেখি, 1 সেকেন্ড। আচ্ছা, আসবে তার আগে এখন শেখ হাসিনাকে কারা চাইলে ফেরাতে পারে? ক্যান্টনমেন্টে কেন গেল? ক্যান্টনমেন্টই তো আপনার সব কাজগুলো ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্ট যদি না করতো, ক্যান্টনমেন্ট যদি চাইতো যে এই ছাত্রদের লাশের উপর দিয়ে আবারও হাসিনা থাকবে, আমি ড্যাম শিওর কেউ কিছু করতে পারবে না। তো এবার কি আমি এটাতে কি বোঝাতে চেয়েছি বলি, বিএনপি অনেক আন্দোলন করেছে, অনেক বড় বড় আন্দোলন করেছে ভাই, কিন্তু হয়তো ক্যান্টনমেন্ট চায় নাই, হয়তো কেউ কেউ চায় নাই, হয়তো আপনার জিও পলিটিক্স চায় নাই যে বিএনপির মাধ্যমে এই দেশে ফ্যাসিস্ট উৎখাত হোক। এই কারণে আমাদের আন্দোলনগুলো চরমভাবে সার্থকতায় যেতে পারে না। পরপর 2 বার 28শে অক্টোবরে যে মানুষগুলো হয়েছিল সমস্ত বাংলাদেশ থেকে, সেটা কিন্তু কোনো অংশে কম ছিল না। কিন্তু ওই আন্দোলনই হলো, ওই আন্দোলনেই হাসিনার পতন হলো, যেখানে আমাদের ছাত্ররা সামনের কাতারে থাকলো। আমরা এতে খুশি, যে নামেই হোক আপনার ফ্যাসিস্টের পতন হয়েছে। সেটাই আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সময় তখন ক্যান্টনমেন্ট চায় নাই, জিও পলিটিক্স চায় নাই, চাইলে তখনই হতো। অনেকবার 24 চেয়েছে, 24 অবশ্যই, এবং শুধু চেয়েছে না, শেখ হাসিনা কেউ সেভ করে দিয়েছে। শেখ হাসিনা আপনি এখন আসতে চাচ্ছে, ওনাকে যেতে বলেছিল। শেখ হাসিনাকে সেভ করে দিয়ে থাকে, তাহলে এই যে শেখ হাসিনাকে পালাবার সুযোগ দিল, তার কি বিচার হবে না? আপনার যাওয়ার জন্য সেফ এক্সিট দিল শেখ হাসিনাকে, তাহলে যে ক্যান্টনমেন্ট সেটা দিয়ে থাকে, তার দায়িত্ব নেবে, তার কি বিচার হবে? আমি আপনাকে এই কথাটা বলতে চাই যে সেফ এক্সিট বলতে যেটা বুঝিয়েছে ক্যান্টনমেন্ট, সেটা যদি সে তার আইনের অনুশাসনের মধ্যে বুঝাতে পারে, তাহলে হয়তো বা তাকে জবাবদিহি অবশ্যই করা উচিত। কেন তাকে ওখানে দিয়ে গেল? আবার শেখ হাসিনা যিনি আসতে চাচ্ছেন, উনি চলেই গেলেন কেন? আসতেই চাচ্ছেন। আমি এখন শেষ প্রশ্নটি করি, তাহলে আমি আরেকটু বলি, তাকে তো আনতে 2টা সরকার চেষ্টা করেছে। ইন্টারিম সরকার চেষ্টা করেছে, দেশ টু দেশ কথা বলেছে, আপনার কূটনীতি টু কূটনীতি কথা বলেছে, বর্তমান সরকারও কূটনীতি টু কূটনীতি কথা বলছে, দেশ টু দেশ কথা বলছে। সেইখানে যখন ভারত দিতে অস্বীকৃতি করে, সেইখানে দিলে সরকার চাচ্ছে, এই দেশের জনগণ চাচ্ছে তার বিচার হোক এই দেশের মাটিতে, সেইখানে দিচ্ছে না আমাদের পাশের দেশ, অথচ উনি ঘোষণা দিচ্ছে উনি আসবেন। এটাতে উনি কি বুঝাচ্ছেন? ক্যান্টনমেন্ট চাইলে কি দেবে? এবার ক্যান্টনমেন্ট চাইলে দিবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেই দিন তাদের একটা মানে কর্মযজ্ঞ ছিল, তারা কাজ করেছে। তারা এইদিকেও আমি মনে করি এটা যে তারা ছাত্ররাও মারা যাক বেশি, এটাও হয়তো চায় না শেষ মুহূর্তে। প্রথম দিকের কথা আমি বলবো না, প্রথম দিকে তারা একদম ছাত্রদের পক্ষে ছিল, আমি এটা দেখিনি, কিন্তু শেষের দিকে তারা যদি চাইতো একদমই শেষ পর্যায়ে, ভবিষ্যতে ক্যান্টনমেন্ট না চাইলে কোনো আন্দোলন সফল হবে না। কোনটা ভবিষ্যতে যদি ক্যান্টনমেন্ট না চায়, তাহলে কি কোনো আন্দোলন সফল হবে? দেখেন, এটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে। এনভায়রনমেন্টই সব কিছু পরিচালিত করে। কার কতটুকু ক্ষমতা, যদি ক্ষমতা তাদের বেশি থাকে তাহলে হয়তো তারা চাইলে হবে, তারা না চাইলে হবে না। যদি ক্ষমতা যদি অনেক দেশের মতো পড়ে যায়, পাকিস্তানের জন্য একরকম সমস্যা, বাংলাদেশের জন্য একরকম সমস্যা, নেপালের জন্য একরকম সমস্যা। আমি এখনকার কথা বলতে পারছি না, এবং ভবিষ্যতের কথা ভবিষ্যতের জন্যই আমি উঠিয়ে রাখছি। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনি ধৈর্য ধরে আমার সব প্রশ্নের জবাব দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। দর্শক, স্পিড নিবেদিত ফ্যাক্ট চেকে আজকে বিদায় নিচ্ছি। আপনি জানেন যে প্রতি রোববার এই রাত 10টায় স্পিড নিবেদিত ফ্যাক্ট চেক প্রচারিত হয়। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি।
দর্শক, স্পিড নিবেদিত ফ্যাক্ট চেকে আপনাদের আমন্ত্রণ। আজকে আমাদের অতিথি নীলুফার চৌধুরী মনি। তিনি জাতীয় সংসদের সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক। আর আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। নীলুফার চৌধুরী মনি টকশোতে বেশি কথা বলেন না সংসদে বেশি কথা বলেন, সেটি বড় প্রশ্ন। কারণ জাতীয় সংসদের স্পিকার তাকে বলেছেন যে আপনি 2 মিনিট কথা বলেন, বাকিটা টকশোতে বলবেন। দেখি না স্পিকারের সেই বক্তব্যটা একটু। মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না। মান স্পিকার 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। জি, 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন। নীলুফার চৌধুরী মনি, আপনি কি টকশোর টকার না সংসদের 2 মিনিটের বক্তা? প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমি টকশোর টকারও না, সংসদের খুব ভালো বক্তাও না। আমি যেটা বলি সেটা হচ্ছে মানুষের পালস নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। মানুষের যেখানে সমস্যা, আমি সমস্যাটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি, এবং সেইখানে আমি যদি কোনোখানে কোনো স্কোপ পাই সেই কথাটাই আমি তুলে ধরার চেষ্টা করি, আর কিছুই না। তো এখন আপনি আমাকে যেটাই বলেন, আমার আর কিছু বলার নাই। এই মানুষকে ফিল করে মানুষের মঙ্গলের জন্য কিছু বলা, যেহেতু আমার আর অন্য কোনো ক্ষমতা নাই, আমি অনেক পয়সার মালিক না যে তাদেরকে দিব, আমি অনেক বড় কোনো কিছু না, রাজনৈতিক বড় কোনো কেউ না যে তাদেরকে আমি একটা কলমের খোঁচায় অনেক কিছু করতে পারবো। সো আমি ওই কথাগুলো বলি যে কথাগুলো কাজ হলে মানুষের উপকার হবে, বলার চেষ্টা করি। আপনি অনেক বেশি টাকার কেন মালিক না? আপনি তো 2 বারের সংসদ সদস্য, এবার তো না। এবং আমরা তো দেখেছি যে অনেকে সংসদ সদস্য না হয়েও, আপনার দলেরও আছে, তারা অনেক টাকা পয়সার মালিক। আবার অনেকে সংসদ সদস্য অল্প দিন রাজনীতিতে এসে অনেক ধন সম্পদের মালিক, যে আমার পত্রিকায় দেখেছি। আপনার দলের অনেক দিন নিয়ে কথা হচ্ছে, তা আপনি মালিক না কেন? আপনার সমস্যা কি? আপনি কি পারেন না? আমি আপনাকে একটা কথা বলি, পারিব না এই কথাটি যে বলেছেন না কবি, আমি পারি না এটা না, কিন্তু চক্ষু লজ্জাটা এমন একটা জায়গায়, আমি কাদের নিয়ে কাজ করি, যারা এই সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষগুলো, তাদের নিয়ে কাজ করতে গিয়ে তাদেরকে মেরে খাওয়াটা, এটা আমি শিখিনি। আমি কখনোই কাউকে ইশারায় বোঝাতে পারি না যে আই নিড সামথিং, বা আমার এটা না হলে চলবে না। আমার কেন জানি মনে হয় যে এটার জন্য তো আসলে আমি তো এমনি আমার মুখের কথায় যদি এই কাজটা হয়, তাহলে সেটার জন্য আবার অর্থ কিসের? সেটাই তো, আমি তো একটা দায়িত্ব নিয়ে আছি। সো এই কারণে একজন সংসদ সদস্য ধরেন কয় টাকা স্যালারি পায় বা সম্মানই পায়, ওই সম্মানই দিয়ে 2-3 বার এলাকায় গেলে আর কিছুই থাকে না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমার হিসেব মিলে না একজন সংসদ সদস্য এত পয়সার মালিক হয় কিভাবে। 2 বছর আমি অন্য কারো কথা জানি না, সরকারি দল বিরোধী দল বলতে পারবো না, আমার কথা কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে 4 আনা পয়সা তাকে চাপ দিয়ে নিয়েছি, বা তাকে আমি আমার নিডটা বুঝিয়েছি। আমার কাছে পয়সা না থাকলে আমার মনে হয় আপনার অফিস থেকে আমি হেঁটে হেঁটে যেতে পারবো। এটার জন্য বলবো না যে হারুন ভাই আমাকে 500টা টাকা দেন। সো তাহলে আমার পয়সাটা কীভাবে হবে? টাকা পয়সা তো আর হেঁটে হেঁটে আসে না, হাঁটার ব্যবস্থা করাতে হয়। আমার কেন জানি এই গুণটা একবারেই নাই। আমি এইখানে কি করতে পারি বলেন? আপনি কিন্তু একবার হেঁটে আসছিলেন আমাদের টকশোতে, বাইরে ঝামেলা হচ্ছিল আন্দোলনের সময়। সেটা আমি পারি, ওইভাবে আমি পারি, কিন্তু আমি এটা বলতে পারি না। এই যে আমার চক্ষু লজ্জাটা, এটাকে আমি পোষণ করি, লালন করি, ধারণ করি, এবং আমি সৃষ্টিকর্তার কাছে কামনা করি এটাই যেন থাকে। ঠিক গণিত না, তবুও জানতে চাই কত অংশের চক্ষু লজ্জা আছে, কত অংশের নাই? এই যে সরকারে আছেন, সরকারের বাইরে আছেন, মন্ত্রী আছেন, এমপি আছেন, আপনি তো দেখেন। দেখেন, আমি এরকম, ধরেন আপনি আমার খুব ভালো বন্ধু, আপনি হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছেন, আমি ধরেন এমপি হয়েছি, আপনার সঙ্গে আমার আগামীকালকে, আজকে রাতে আপনি হয়েছেন, কালকে থেকে কথা বলতে আমার লজ্জা লাগে। লজ্জা লাগে মানে মনে হয় যে আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনি মনে করবেন নিশ্চয়ই তো ওনার একটা কাজ আছে। তো এই টাইপের মানুষদের কি হবে বলেন? আমার এই জন্য কিছু হয় না। এমনি টকশো তো ভালো ইনকাম হয়, আপনি তো কমপক্ষে 2-3টা টকশোতে যান প্রত্যেক দিন। শোনেন, সেইটা আপনি বলতে পারেন, আমার তো পলিটিক্যালি একটা খরচ আছে। আচ্ছা, এই খরচটা তো আসে। আমি 17 বছর আওয়ামী লীগের, আমি মোটামুটি খারাপ ব্যবসা করতাম না। যখন আওয়ামী লীগ আসে নাই তার আগে আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করেছি,
মোটামুটি যা করেছি নিজের কাজ করে অবদানটা নিয়েই করেছি, কিন্তু তারপরে যখন আমি কিছুই এইসব আওয়ামী সরকারের অত্যাচারে করতে পারছিলাম না, তখন আমি এই যে আপনারা যেটা বলেন টকশো বা টকার বা যেটাই, এটাই আসলে এইখানে তো আপনার ওই ব্যবসাগুলো যখন বন্ধ হয়ে গেল, তখন এইটা আমার তো একটা খরচ লাগে। সেটা একজন দু কলম লেখাপড়া জানা নারী তার স্বামীর কাছে নিশ্চয়ই বলতে পারে না যে আমার হাত খরচটা দাও। সো এইখানে আমি বলবো না যে একদম কম ইনকাম হয় যদি 2-3টা টকশো আপনি যোগ করেন, একদম খারাপের যে হয় মাস শেষে তা না, কিন্তু এই পয়সাগুলো আসলে কি মেয়েদের ভ্যানিটি ব্যাগটা এমন, এটা একটা পৃথিবী, পরের দিন যে কোনো কাজে ওইটা ব্যবহার হয়, কোন দিক দিয়ে কোথায় চলে যায় সেটা বুঝি না। তবে হ্যাঁ, এটা যদি না থাকতো তাহলে হয়তো বা আরেকটু টানাপোড়ন বুঝতে পারতাম, অভাবটা বুঝতে পারতাম, সেটা হয়তো হয় না। তো একটু মানে আমি সবসময় তো একটু গণিতের চেষ্টা করি, তো 2-3টা যদি গড়ে টকশো করেন তো মাসে তো এখান থেকে ইনকাম তো লাখ টাকা তো ছাড়িয়ে যায়। এটা মানে একটু যদি আমাকে সহযোগিতা করতেন। আমি এইটা তো আপনি শোনেন, একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে তার বয়স কেমন, জি, তা সে তো আমি হই আপনিই হন। তারপরেও কিন্তু একটা নারীকে যেমন মানুষ বলেন না যে আপনার বয়স কত, একটা পুরুষকেও তেমন বলেন না আপনি স্যালারি পান কত। সো আমি এইখানে একজন মানুষ হিসেবে আপনারও বলা ঠিক না যে আমার কি থাকে আর কি থাকে না। কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, সংসদে কথা বলতে না টকশোতে? কারণ আপনার টকশোর বক্তব্য আলোচিত, সংসদে তো কোনো আলোচিত বক্তব্য শুনলাম না। আপনাকে কি সংসদে কথা বলতে দেয়া হয় না? সেখানে কি আপনি স্বাধীন না টকশোতে স্বাধীন? না, আসলে সরকারি দলের তেমন কথা বলার কিছু থাকেও না। সংসদে কথা বলার থাকে যা বিরোধী দলে, যেটা জনগণ খুব ভালোভাবে ওটাকে মানে লুফে নিতে পারে। তো সরকারি দলের ওই 71 বিধি আর কয়েকটা আপনার আইন কানুন, যেটা সিনিয়র সদস্যরাই করেন, তো 71 বিধি আর 2-1টা বিধি ছাড়া আর তেমন কিছু থাকে না। সো আর আরেকটা জিনিস, সংসদে তো আপনি এক ধরনের বলেই গেলেন বিরোধী দল ছাড়া। বিরোধী দল যেমন প্রত্যেকটা বাজেটের সঙ্গে ছাঁটাই প্রস্তাব, এইটার জন্য সমালোচনা প্রস্তাব, বিভিন্নভাবে কথা বলে। তো আমাদের তো ওইটা নাই। টকশোতে যেটা হয়, আলোচনার প্রেক্ষাপটে নতুন আলোচনা বের হয়ে আসে, সেটার উত্তরটা তড়িৎ দেওয়া যায়। এটা অবশ্যই ভালো লাগার কথা, খারাপ লাগার কথা না। কারণ প্রত্যেকটা দুইজনের উচ্চবাচ্য কথা হয়, নর্মাল কথা হয়, গবেষণামূলক কথা হয়, কিছু শেখা যায়, কিছু সাপ্লাই দেওয়া যায়। এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা নট ব্যাড। কিন্তু টকশো নিয়ে এখন প্রচণ্ড কথা উঠছে, দুটো কথা বেশি উঠছে যে আমাদের যারা জ্যেষ্ঠ সাংবাদিক তারা টকশোতে তাদের পরিচয় হিসেবে লেখেন সিনিয়র সাংবাদিক, একটা। সেকেন্ড হচ্ছে আবার অন্যরা বলছেন, তিনি রাজনৈতিক নেতা না, আমি না বললাম না, যে টকশোতে ফেসিবাদের দোসররা বেশি যাচ্ছে এবং তারা একটি বয়ান তৈরি করছে ফেসিবাদের পক্ষে। আমি পার্ট বাই পার্ট জানতে চাই যে টকশোতে যারা সিনিয়র সাংবাদিক যান, তারা কেউ কেউ বলেন তারা বেকার সাংবাদিক। মানে এটা কি ঠিক? তারা কি সিনিয়র সাংবাদিক পরিচয় যে দেন, এটা কি অবৈধ? আপনার বিশ্লেষণটা আমি জানতে চাচ্ছি। একজন সিনিয়র সাংবাদিক হতে পারে তার এই মুহূর্তে জব নাই, কিন্তু সিনিয়র সাংবাদিক এটা তো কোনো আপনার অসত্য না। আমি ধরেন যখন এমপি ছিলাম না, আমি আজকেও একখানে লিখতে গিয়ে আমি সাবেক সংসদ সদস্য লিখে ফেলেছি, কারণ বহু বছর এটাই লিখা হতো। সো এটা তো একটা, এটাই পরিচয় হতেই পারে। সো সিনিয়র সাংবাদিক তো সিনিয়র সিটিজেন হলে সিনিয়র সাংবাদিক কেন হতে পারে না? মানুষের মেধাটা যদি ঠিক মতো কাজ করে, সাপ্লাইটা যদি ভালো মতো দিতে পারে, কেন সে যাবে না? তো এটা আমি ইলিগ্যাল মনে করি। হয়তো অনেকে চাকরি থাকলেও কিছু আসে যায় না, কারণ আপনাদের সাংবাদিকতার মধ্যে এরকম বলা নাই যে এই সাংবাদিকতা করে এই কথা বলা যাবে না থাকলে কি সিনিয়র সাংবাদিক পরিচয় দিতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। সে সিনিয়র এবং সাবেক সঙ্গে আপনারা যদি যোগ করতে চান সাবেক সিনিয়র পর্যন্ত সে গিয়েছে। ধরেন একটা সংবাদের আপনি চিফ রিপোর্টার, তাকে আমি অবশ্যই সিনিয়রই বলবো। আপনার একজন সম্পাদক, সহ সম্পাদক, তাদেরকে আমি অবশ্যই সিনিয়র বলবো। যে 20 বছর সংবাদপত্রে চাকরি করেছে তাকে তো আর জুনিয়র বলার কোনো কারণ নাই। তো সে যদি টকশোতে আসে কেন আমি বলবো? নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তার বক্তব্যটা আমরা দেখালাম না, যদি সুযোগ হয় ব্যাকগ্রাউন্ডে আমরা দেখাবো। উনি বলছেন যে টকশোতে যাচ্ছে কারা, এই কথিত সিনিয়র সাংবাদিক, সাবেক সাংবাদিক ইত্যাদি বলে, এবং বলছেন সেখানে সব ফেসিবাদের দোসরদের নিয়ে আয়োজন করা হয়। তো আপনার কি অবজারভেশন? আপনিও তো টকশোতে যান, সবই কি ফেসিবাদের বয়ান উৎপাদন করতে যায়? আপনিও কি তাই করেন? আমি একটা কথা বলি, কেউ যদি বয়ান উৎপাদনও করতে যায়, আপনি তো কণ্ঠের স্বাধীনতা দিয়েছেন, সে যদি কাউকে ধারণ করে যে এটা তার 10টা বদগুণ আছে,
এটার সঙ্গে তার একটা ভালো গুণ আছে, এটা যদি কেউ বলে এবং বদগুণগুলো যদি স্বীকার করে, আপনি তাকে কোনভাবে দুষবেন? তার ভালো গুণটাকে আপনি চুলচেরা হিসাব করতে পারেন, কিন্তু বলা যাবে না আপনার জেফারসন যে কথাটা বলেছিলেন আমি তার কথা মেনে নাও নিতে পারি, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। আমি এই জায়গাতে এটাই মনে করব। আপনি নিজেও তো টকশোতে অনেক কথা বলে মামলার মুখে পড়ার হুমকিতে পড়েছেন। আমি দেখাই যে আপনি এই ফ্যাক্ট চেকেই একটা কথা বলেছেন এবং সেটি আবরার হত্যাকাণ্ড নিয়ে। আমরা একটু দেখাতে পারবো সেটা, তারপরে কথাটা বলা শুরু করি। তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। হেলমেট পরে শিবিরকেই মারছে তারা। শিবির অসংখ্য জায়গায় আক্রমণের শিকার হয়েছে। আমি যদি বলি একটা প্রমাণ যদি আমি দেই যে শিবির অসংখ্য জায়গায় আবরার যে মারা গেল, প্লিজ বলতে দেন, আবরারকে মেরেছে যারা, আবরার ফারাতের আসামিদের উকিলের নাম হচ্ছে শিশির মনির। আচ্ছা, এবং এরপরেও একটু কথা ছিল, তাহলে বুঝে নেন কারা। এখন আমি বলতে চাই ওই ঘটনার পর আপনাকে স্ট্রেট ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং ক্ষমা না চাইলে আপনার বিরুদ্ধে মামলার কথা বলেছিল শিবিরের পক্ষ থেকে, সেটা আমরা নাই দেখাইলাম। এই যে বক্তব্য আপনি দিচ্ছেন তাতে কি এখনো অবিচল আছেন? আর মামলা কি হয়েছিল? আপনি কি ক্ষমা চেয়েছিলেন? একটু বুঝতে চাই। দেখেন, আমি যে কথা বলি বা সৃষ্টিকর্তা আমার মুখ দিয়ে যে কথা বলায় সেটার মধ্যে অনেকটাই সততা থাকে। আমি আমার সততার জায়গা থেকে আমি আপোষহীন, আমার এরকম কোনো নাই যে আমাকে আপোষ করতে হবে। দেখেন, আমি যখন যে কথাটা বলেছিলাম আমি বোঝাতে চেয়েছিলাম যে ছাত্রলীগ এত বেশি দৌরাত্ম্য দেখাতো ওই সময়, ছাত্রলীগের তো হেলমেট পরার কথা না। তারা কাউকে ভয় পেত? আপনি বলেন, তারা যে কাউকেই ভয় পায় না, তার মার দেওয়ার সময় হেলমেট কেন পরতে হবে? তাহলে হেলমেটটা পরলো কে? গেল এইখানে আমি যখন কেঁচো খুঁড়তে সাপ বের হলো, যখন আসামিদের খবর নিতে গেলাম, আসামিদের পরিবারের সবই বিশেষ একটা দলের অনুরক্ত, তো এই বিশেষ একটা দলের, এবং সেই দল থেকেই তাদেরকে সেভ করানোর জন্য মামলা পরিচালনা করা হতো। তখন দুয়ে দুয়ে যোগ করলে আপনি কেন, পৃথিবীর সব মানুষ যে ভাষাতেই আপনি বলেন না কেন, যোগফলের রেজাল্ট তো একই হয়। আমি এই কথাটাই বলেছিলাম এবং আমার খুব খারাপ লেগেছিল আবরারকে মারা। সব মৃত্যুই খারাপ, কিন্তু তারপরও সারা রাত ব্যাপী ভাত খাইয়ে, নাপা খাইয়ে, ওষুধ খাইয়ে মারাটা আমি এটা মেনে নিতে পারি নাই। ওই জায়গাটায় নিজেকে দাঁড় করিয়েছি, আমার নিজের সন্তানদের দাঁড় করিয়েছি, নিজের আত্মীয় স্বজনকে দাঁড় করিয়েছি। আমার কেমন হতো? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা আরেকটা ঘটেছে, সেটাও আমার আরও খারাপ লেগেছে। মানে বলবো না যে একটু নর্মাল লেগেছে, অ্যাবনর্মাল খারাপ লেগেছে যে তাকে খাইয়ে দাইয়ে তাকে আবার মারা হলো। আপনার মারার ইচ্ছা থাকে একটা অন্যভাবে, একটা বাড়ি দিলেও মানুষ মারা যায় জায়গা মতো, তাহলে আপনি এত কষ্ট দিয়ে মারাটা, এটা আমার কাছে ভালো লাগে নাই। যে কারণে আমি আমার সন্তানের জায়গা থেকে, আমি আমার প্যারেন্টসের জায়গা থেকে, আমি আমার আত্মীয়তার জায়গা থেকে, আপনারও যদি আল্লাহ না করে কিছু হয় আমি সেম কষ্ট পাবো। আরেকজন আপনার পেছনে যে টেলিভিশন যে চালাচ্ছেন এখানে, যে আপনার স্টুডিও মেকার, আমি তার যদি কিছু হয় সেখানে আমি একই কষ্ট পাবো। তো এই কষ্টটা পাওয়া যদি আমার জন্য যদি খারাপ কিছু হয়, আমি এই কথাটাই বলতে চেয়েছি যে আসামি আবরার যদি তাদের লোক হয়, তাহলে তার আসামির উকিল কেন এরা? এটা আমার কাছে অবাক লেগেছে। এবং ওটা খুঁজতে গিয়ে আমি দেখলাম আসামিদের পরিবারও তারাই, এবং ওটা খুঁজতে গিয়েই তখন আমার মনে হলো যে ছাত্রলীগ যুবলীগ যে অত্যাচার করেছে সারা বাংলাদেশে, সেই অত্যাচারের সাথে হেলমেটটা মানায় না, শুনবো, লুঙ্গিটা মানায় না। এই জিনিসটাই আমি বলতে শুনবো চাইছি। আপনার কথা আরো শুনবো, আপনার স্পষ্ট কথা। তার আগে দর্শক, স্পিড নিবেদিত ফ্যাক্ট চেকে একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরে। দর্শক, ফিরে এলাম স্পিড নিবেদিত ফ্যাক্ট চেক নিয়ে। আজকে আমাদের অতিথি নীলুফার চৌধুরী মনি, এমপি। আপনি বলছিলেন এবং আমরা শুনছিলাম, কিন্তু সরকারের সমালোচনা তো বিরোধী দল করবেই, আপনি বলছিলেন, এবং সমালোচনা হচ্ছে এবং তীব্র হচ্ছে, এবং সমালোচনার ভাষাও আপনি দেখতে পারেন। আমরা এনসিপির দুজন নেতা, নাহিদ ইসলাম যিনি আহ্বায়ক এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তার এই দুজনের একটু বক্তব্য আমরা শুনিনি। সাম্প্রতিক সময়ে তারা কথা বলছেন। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়।
বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। আমরা একটু পাটোয়ারির বক্তব্যটাও শুনি। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশের কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন এই দুজন, এবং আপনি তাদের ল্যাঙ্গুয়েজ শুনছেন। মানে সমালোচনার মতো কি পরিবেশ তৈরি হয়নি, বা তারা কি সমালোচনা করে ভুল করছেন? দেখেন, 5 মাসের একটা সরকারের যে ভাষায় সমালোচনা করা দরকার, তারা যে ভাষায় সমালোচনা করেছে সেটা 5.5 বছরের সরকারের মতো করেছে। যে সরকারের আর 4 মাস আছে, সরকারকে ধরো মারো কাটো খাও। 5 মাসের একটা সদ্যজাত সরকারকে এইভাবে বলার কোনো কথাই হতে পারে না। এটা আমি মনে করি যে বিরোধী দল হিসেবে মেঠো বক্তৃতা, যেটা এই দেশে বহু বছর যাবৎ চলমান। তো তারা ছাত্র জনতার মধ্য থেকে উঠে এসেছে, নতুন একটা দল করেছে, তাদের কাছ থেকে আমরা একটু ব্যতিক্রমী সমালোচনা আশা করেছিলাম, কিন্তু এই দেশে হলো না তেমন কিছু। আমরা সবাই একই ধাঁচের হয়ে গেলাম। তারা যদি একটু ব্যতিক্রমী হতো, তাদের অনেক বয়স সামনে পড়ে আছে, অনেক কিছু করার সময় আছে, সেইখানে তারা কিন্তু যে কাজটা রিস্ক নিয়ে করতে পারে, সেটা একজন 70 ঊর্ধ্ব বয়স্ক বা 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষ ওইটা করে না বা করতে পারে না। সেইখানে তারা আরও স্টাডি করে আরও গঠনমূলক কথা তারা বলতে পারতেন। এবং এইখানে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, উনি কিন্তু কিছুই বলেন না, এত বাজে বাজে কথা বলেন, এত কিছু বলেন। একজন প্রধানমন্ত্রীর ধৈর্য শক্তি, যেটা আমরা ডক্টর ইউনূসের মাঝেও দেখি নাই। উনি তো ইন্ট্রিমের সরকার প্রধান ছিলেন, তাকে বললে ঠিক ছিল, কারণ উনি কণ্ঠের স্বাধীনতার কথা বারবার উচ্চারণ করেছিলেন, কিন্তু আমরা ওইটা দেখি নাই কাগজে কলমে, হাতে নাতে। কাগজে কলমে না, মৌখিকভাবে শুনেছি, কিন্তু কাগজে কলমে আমরা অন্যরকম দেখেছি। এটা মাননীয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে বিভিন্ন ট্রল হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে এবং অপেন কথা বলছে, তারপরে উনি কিন্তু নির্লিপ্ত এই জায়গাটায়। উনি ওনার নিজের কাজেই উনি আছেন এবং উনি চেষ্টা করছেন দেশের মঙ্গল করার জন্য, দেশের ভালো করার জন্য, দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো উনি করছেন। তো সেটা উনিই করছেন, ওনার পারিষদবর্গ কি করছেন? আমরা যদি সাম্প্রতিক সময়ে আমরা যদি মীর শাহ আলম ইস্যুকে সামনে নিয়ে আসি, আমরা যদি চ্যানেল 1 কি বলছে, চ্যানেল 1 বলছে যে তাকে নিয়ে একটি প্রতিবেদন করায় তাদের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। আমরা একটু খবরটি দেখি যে কি খবর করেছিল চ্যানেল 1। আইন ও নৈতিকতার মানদণ্ডে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারের সাথে কোনো ব্যবসা করতে পারেন না, অথচ সরকারের বিভিন্ন দপ্তরে ঠিকাদারি কাজ করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। চ্যানেল 1-এর অনুসন্ধান বলছে এসব ঠিকাদারির মধ্যে প্রতিমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজও রয়েছে। শুধু তাই নয়, প্রতিমন্ত্রী হওয়ার পর সরকারের কাছ থেকে তিনি কাজ নিয়েছেন প্রায় 40 কোটি টাকার। এ পর্যন্ত শুনলেই আমাদের কাছে স্পষ্ট, এবং আমার কাছে দুটো পত্রিকার খবরও রয়েছে যে প্রতিমন্ত্রী শাহ আলম এবং এটি ভিডিও গায়েব হয়ে গেছে, সাইবার হামলা হয়েছে, সেখানে চ্যানেল 1-এর স্টেটমেন্ট আছে এবং ডিটেলস তারা লিখিতভাবে দিয়েছে। তার আগে প্রতিমন্ত্রী শাহ আলমকে নিয়ে, এটি 19 জুন 2026-এর খবর। শাহ আলমকে আমরা এগুলো দেখাই। প্রতিমন্ত্রী শাহ আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হওয়া মামলায় সাংবাদিক কারাগারে। আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী কিন্তু এই ধরনের সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না। আপনার কাছে আমার প্রশ্ন দুইটা। একটা হচ্ছে, ওরা যা রিপোর্টে বলছে তা হচ্ছে তিনি একজন প্রতিমন্ত্রী হওয়ার পর সরকারের সাথে কোনো লাভজনক কাজে যুক্ত হতে পারেন না। তাদের রিপোর্টে স্পষ্ট তারা করেছেন যে কমপক্ষে 40 কোটি টাকার কাজ নিয়েছে তার ফার্ম, এবং তারই নাম রয়েছে সেখানে। বিষয়টা এমন না যে তিনি ফার্মটি পরিত্যাগ করেছেন। সেকেন্ডলি হচ্ছে সাইবার হামলার কথা বলেছেন, যে চ্যানেল 1-এর এই খবর প্রকাশের পর তাদের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে, গেল একটা। আর একটা হলো আপনার একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল তাকে নিয়ে খবর প্রকাশের জন্য। থার্ড হচ্ছে তার যে আজকেও বগুড়ায় কিন্তু আবার শুনানি হয়েছে, যে সেখানে গণশুনানির মাধ্যমে সেই নামগুলো আবার পরিবর্তন, তার স্ত্রী, তিনি, তার সন্তানদের নামে এই গ্রাম বা ইউনিয়নের নাম, এইগুলোকে কি আপনি সরল বিশ্বাসে বলবেন? মানে প্রধানমন্ত্রী তো
তার ব্যাপারে কিছু মনে করছেন না, এগুলাকে কি প্রশ্রয় দিচ্ছেন? দেখেন, একজন মাননীয় প্রধানমন্ত্রী কোথায় কখন হয়? সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীর কিন্তু বাংলাদেশের আলোচনায়, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সংবিধানে প্রচুর ক্ষমতা। উনি, আপনি এই কথাটা বললেন কিন্তু এটা বললেন না, উনি তার যে সময় শাহ আলম সাহেবের নিয়ে ইউনিয়নের নাম লেখা উঠেছিল, তার দুই সপ্তাহ আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটা নাম দেওয়ার জন্য বলা হয়েছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিলেন। অবশ্যই, জি। একজন প্রধানমন্ত্রী মানে কি, সমস্ত বিএনপির যে মন্ত্রী পরিষদ তাদের কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো উনি যখন না করলেন, এটা নিয়ে আপনারা কিন্তু ওইটার সাথে এটা তুলনা করলেন। না, আমরা একটা খবর করেছি, হ্যাঁ, যিনি না খবর করলেন। করেছেন, বাট এখন বললেন না যে একজন মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করলেন সেটা। আর এইখানে একটা ইউনিয়নের, আপনি মনে করেন, আমরা এক্সাম্পল কাকে বলি? সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আমি বলবো না শাহ আলম খুব ভালো মানুষ, খুব মন্দ মানুষ, এটা আমি বলছি না। আমি বলছি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উদাহরণ হয়। তো সেই উদাহরণের মধ্যে আপনি খুঁজে পেলেন একটা শাহ আলমকে, সেও কি একজন প্রতিমন্ত্রী, তার বাড়ি বগুড়া, এটাই হচ্ছে মেন, আর কিছুই না। আর কোনো দোষ নাই? আমি অবশ্য দোষ গুণের হিসাব তো আমি দিব না, দুষ্গুণের হিসাব আপনি তো আপনারা সরকারের করবেন। কোনো না কোনো ফরম্যাটে আছেন, তাই তো আমি জিজ্ঞেস করছি। আমি তো অস্বীকার করছি না, স্বীকার করছি না। এটা আইনের ব্যাপার, এটা যুক্তির ব্যাপার, তর্কের ব্যাপার এবং প্রমাণের ব্যাপার। সব শেষে হচ্ছে প্রমাণের ব্যাপার। তো প্রমাণে যেটা হয়েছে, কেউ বলেছে পেয়েছে, উনি বলেছেন এই কাকতালীয় মহান জাতীয় সংসদে উনি বক্তব্য রেখেছেন। কাকতালীয় ভাবে আপনার আমার নামেও তো হতে পারতো। আমি বলি, আমি কিন্তু এই কাকতালীয় হওয়া বা না হওয়া নিয়েও কথা বলছি না, উনি কি বলেছেন সেটা বলেছি। আচ্ছা, পাশাপাশি আমি শুনতে চাই আপনি কি বলতে চান। পাশাপাশি উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের নামগুলো কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে মানে আপনি গিয়েছে। দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করে সেই নাম বাতিল করাতে হয়। এটা এটা তাহলে যে এটা এই জাতির জন্য দুঃখজনক, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কাজ আছে, অনেক কাজ আছে। শুধু এই নাম নেওয়ার কাজ নিয়ে তো থাকলে তার চলবে না। বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যেখানে গণতন্ত্র নাজুক, যেখানে অর্থনীতি নাজুক, যেখানে আপনার সন্ত্রাসী চরমভাবে নাজুক। এইগুলা সব কিছু তাকে ট্যাকেল দিতে হতে যদি এটা নিয়ে কাজ করতে হয়, এটা দুঃখজনক। তো এখন আমার কথা হচ্ছে যে এটার বিচার এখানে হোক, পাশাপাশি আপনার এই জায়গাটায় 40 কোটি টাকার কথা আসছে আপনার কথায়। আমরা তো ইন্ট্রিমে এটাও দেখেছি, একজন পিএসসি 700-800 কোটি টাকা তসরুপ করেছে এবং তাকে পিএস থেকে বাতিল করা হয়েছে। কেন? প্রমাণ সাপেক্ষেই তো বাতিল হয়, নইলে তো হতো না। তা এই যে 6-7 মাসের সময় কিন্তু এটা প্রকাশ পেয়েছিল ইন্ট্রিম সরকারের। তা এই জন্য আমি বলছি, আমি এটার মানে এটা বলছি না ভালো কিছু, তা বলছি না। আমি বলছি তাহলে কি বলছেন একটা আপনি? দেশে এরকম সংখ্যালঘিষ্ঠ হয়, সংখ্যাগরিষ্ঠ হলে তো দেশই টিকে মানে না। আপনি বলছেন যে দুই একটা সংখ্যালঘিষ্ঠ মানে চরমতম সংখ্যালঘিষ্ঠ। আপনি অন্য আচ্ছা, 10টা আমি একটু মন্ত্রীকে নিয়ে বলছি যে কথা দুই বলেন, একটাই কি যথেষ্ট না? মানে অবশ্যই এক মণ যথেষ্ট। দুধের ভিতরে এক ফোঁটাই কি যথেষ্ট হ্যাঁ, না? এটাও ঠিক আছে। আপনি এক ফোঁটা চুনা যথেষ্ট দেখেই কিন্তু আপনি বলতে পারছেন, এটাকে আপনি চুনার সাথেই তুলনা করে কিন্তু বলতে পারছেন। আমি কিন্তু এটা নিয়ে কোনো কথা বলছি না, এটা প্রমাণ সাপেক্ষ আমি বলছি। তো সেই জায়গায় আপনি যে 10টা ভালো কাজ হয়েছে, প্রতিদিন যদি আমি একটা দুষ্ট ছেলেকে যদি বলি আমার ছেলেটা ভালো, শান্ত, সভ্য, একটা সময় কিন্তু ছেলেটা মনে করবে যে আমি দুষ্টামি করি, তারপরেও আমার মা বলে, তাহলে আমি ভালোই হয়ে যাই, তাহলে তো আরও ভালো বলবে। আমরা তো এই পলিসিটাও নিতে পারি না? আমি হ্যাঁ পারি, কিন্তু আমি ঠিক আপনার স্পষ্টবাদিতা এখানে পাচ্ছি না। নীলুফার চৌধুরী মনি, আমাকে ক্ষমা করবেন। না, না, আপনি যে আমি স্পষ্ট কিন্তু কথা বলেন, স্পষ্ট কথা বললাম। আপনি বলেন আমি যে কোনো- সালাউদ্দিন আমি- সাহেব তাকে বললেন সরকারের সবচেয়ে পাওয়ারফুল এমপি, আমরা তার কাছে যাই। তারপরেই তার পাওয়ারের স্টেপ বাই স্টেপ আমরা দেখলাম, আমরা দেখছি মানুষের চোখে পড়ছে। আমি একটা আপনার কথা চোখে বলি কি পড়ছে এখানে। না? সালাউদ্দিন ভাইয়ের সংসদের বক্তব্য এবং সংসদের বাইরের বক্তব্যের মধ্যে দেখবেন একটা দুষ্টুমি থাকে, যেটা উনি নিজে বলে না, কিন্তু একটা ভাবে উনি ওইটা বলে। উনি নিজে হাসে না, কিন্তু অন্যকে একটা ক্লু দিয়ে দেয়। হতে পারে সেই ক্লুটা আপনারা মনে করেছেন, বাট উনি নর্মালভাবেও এটা বলতে পারে। এখন কথা হচ্ছে, আমি কিন্তু একবারও বলি নাই উনি তুলসী পাতা, আমি একবারও বলি নাই, আমি বলেছি প্রমাণ সাপেক্ষ। তো যখন মৌনতা থাকে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি একবারও বলি নাই যে ওটা কাকতালীয়। উনি বলেছেন আমি যখন কথা বলবো, দুই পক্ষ যখন দাঁড় করাবো, তখন কিন্তু উইটনেস এবং
বাদী বিবাদীর কথাটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি এই কথাটাই বলেছি। এখন আমার কথা হলো যে একদমই সংখ্যালঘিষ্ঠ, আপনি একটাই আনতে পেরেছেন 5 মাসে, আপনি যদি 25টা আনতেন আমি তাহলে বলতাম যে না, বিএনপি যা করছে খুব খারাপ কাজ। আপনি কি এক্সপেক্ট করেন বিএনপি একটা দুইটা 25টায় নামুক? আমি একদমই এক্সপেক্ট করি না বলেই আমি এই কথাটা বলতে পারছি। এভাবে চলতে যদি থাকলে কি 25টা 25টায় হতো, নামার আশঙ্কা আছে? আমি যদি বলি 25টা যদি হতো, আপনার ফ্যাক্ট চেক কি প্রশ্ন করে আই নো ভেরি ওয়েল, সো আমি আসতাম না। না, ধরেন কি তাহলে এই একজন মাপ পেতে পেতে 25-এ নামবে? না, আমি এটা একদমই মনে করছি না। 25-এ নামলে কি আপনার মাননীয় প্রধানমন্ত্রী কি নাম চেঞ্জ করতো? তাকে কি কেউ বাধ্য করেছে নাম চেঞ্জ করতে? নো, তার কাছে এটা ভালো ঠেকেনি। আর তাই এই উনি সংবাদ নাম change মাধ্যম করেছেন। কি আক্রান্ত হয়েছে আপনার রিপোর্টিং এ? কি মনে হয় এই যে চ্যানেল 1? শোনেন, এই যে একটা ভালো কথা বলছেন, আমি এটা স্ক্রিপ্ট হয়ে গিয়েছিল প্রায়। চ্যানেল 1টাকে আপনাকে যদি এক বাক্যে জিজ্ঞেস করে যে চ্যানেল 1 কাদের, আপনি কিন্তু চোখ বন্ধ করে বলবেন এটা বিএনপির, এবং সাফারও করেছে। সেই চ্যানেল 1, বিএনপি এতটাই গণতন্ত্র মনা একটা দল, সেই চ্যানেল 1 কিন্তু আপনার এই খবরটা সাপ্লাই করেছে। সো এরপরে সাইবার হ্যাকিং প্রশ্নটা তো বা সেটা না, কিছু, প্রশ্ন আমি এরপরে তো বলি জি। আপনি তো এখানে একটা আমি নাম্বার পেতে পারি না? দিলাম আপনাকে, কত দেব? 10 দেই? Then 10-এ আপনার- 10 আমি okay। 10 চাই না, একটা নাম্বার তো এইখানে আমি আপনাকে কত approximate দিতে পারি? পেতে আমি 10-এ কত চান আমি দিয়ে দেব। আমি চ্যানেল 1 যখন এইটা করেছে, তার মানে কি বিএনপি স্বাধীনতা দেয়, বিএনপি স্বাধীনতা দেয় কথা বলার, বাক স্বাধীনতা। আমি অনেক কথা আমি নিজেও বলি, আমি অস্বীকার করব না। তো সেই জায়গাটায় আমরা এটা ধরি, এবং আমি বা আপনি একসঙ্গে যদি বিএনপির ওই কথাগুলো যেটা আপনি বলছেন ওয়েল, এই কথাগুলো যদি চালিয়ে যায়, বিএনপি কিন্তু এটাই চায়, আমার চুলচেরা বিচার বিশ্লেষণ করুক, আমার সমস্যা হলে আমি প্রশ্ন এটা কিন্তু শুনতে নিব। নীলুফার চৌধুরী মনি আমার সেখানে নয়, আপনার এফেক্টটা কি? সেখানে তারা সাইবার হামলার মুখোমুখি হয়েছে। গভর্নমেন্ট কি এটাকে দেখবে? গভর্নমেন্ট কি এটাকে নেবে? আপনারা কি এটাকে দেখবেন যে কেন শোনেন, হলো এটা? তদন্ত government- করবেন? গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট আসবে নিয়ে? গভর্নমেন্ট কিন্তু চ্যানেল 1 যখন নিউজ ছেপেছে, চ্যানেল 1কে কিছু বলে নাই, তাকে সেই স্বাধীনতা দিয়েছে। এখন আমরা কিন্তু এই হ্যাকিংয়ের শিকার, এই বুলিংয়ের শিকার সবাই হচ্ছি কম বেশি। গভর্নমেন্ট যদি এত পারতো, তাহলে গভর্নমেন্ট এটা নিয়ে একদম সিরিয়াসভাবে মাঠে নামতো না। আপনি সংসদে দেখবেন এইবারে অনেকবার কিন্তু এটা নিয়ে কথা হয়েছে। তো এই সাইবার হ্যাকিংটা কে করলো, কিভাবে করলো, সেটা কিন্তু গভর্নমেন্ট হয়তো বা খুঁজছে, কিন্তু গভর্নমেন্ট এখনো স্বয়ংসম্পূর্ণ না এই ব্যাপারে যে আপনাকে ওইভাবে হেল্প করা যায়। শুনবো আপনার কথা। দর্শক, স্পিড নিবেদিত ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন।